আজকে যারা এখানে এসছে বাংলাদেশের প্রতিনিধি হয়ে, এরা হচ্ছে রাজাকার আলবদর পাকিস্তানের প্রতিনিধি হয়ে এসছে। আর বাংলাদেশ আওয়ামী লীগ বলতো বাংলাদেশের কথা, বাংলাদেশ ইউনূসের বিদেশ সফর আর বিতর্ক যেন সমর্থক শব্দে পরিণত হয়েছে। নতুন নতুন বিতর্কের জন্ম না দিলে নোবেল বিজয়ীর বিদেশ সফরের যেন ষোলকলা পূর্ণই হতে চায় না। 1/6 অফ হিউম্যানিটি की आवाज आप तक पहुंचाने यहाँ आया। ডক্টর যখন অ্যাগ্রেসিভ মনোভাব পোষণ করছে ভারতের উপর এবং নরেন্দ্র মোদীকে নিয়েও জাতিসংঘে ভাষণ দিচ্ছে, তখন আরো বেশি চটেছেন নরেন্দ্র মোদী। এখন আরো অ্যাগ্রেসিভ ভাবে ভারত অ্যাকশন শুরু করবে বাংলাদেশের উপর। সেখানে অনেক কিছুই ঘটবে। আওয়ামী লীগের ফিরে আসা অনিবার্য হয়ে গিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা অনিবার্য হয়ে গিয়েছে। জাতিসংঘের সামনে ভয়াবহ সংঘর্ষ, আওয়ামী লীগ বিএনপি ভয়াবহ রণক্ষেত্র, ডক্টর ইউনূসের গাড়ি বহরে হামলায় আহতের ঘটনায় উত্তপ্ত জাতিসংঘ। এবার ভয়ানক আহত হয়েছেন ডক্টর ইউনূস। জাতিসংঘ সদর দপ্তরের সামনে ব্যানার হাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ করেন। প্রিয় দর্শক, এই মাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। প্রথমেই ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ কেউ ভিডিওটি স্কিপ করবেন না। চলুন দর্শক, আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটি আমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। বাংলাদেশের কথাটাই বাংলাদেশ আওয়ামী লীগের কথা, প্রথমে এইটা বোঝা জরুরি। আজকে যারা এখানে এসছে বাংলাদেশের প্রতিনিধি হয়ে, এরা হচ্ছে রাজাকার আলবদর পাকিস্তানের প্রতিনিধি হয়ে এসছে। আর বাংলাদেশ আওয়ামী লীগ বলতো বাংলাদেশের কথা, বাংলাদেশের চলমান দুঃশাসন, এই ভয়ঙ্কর নির্যাতন নিপীড়ন, এই চারদিকে মনুষ্য মন্ডলীকে নানানভাবে হত্যা ধর্ষণ, এই মধ্য যুগের দিকে যাত্রা, এই যাত্রার কথা আমি বলতাম এবং বলতাম যে একটি সুখী সুন্দর দেশকে কিভাবে এই পাকিস্তানি এজেন্ট এই ইউনূস কিভাবে ধ্বংস করে দিয়েছে, কিভাবে এই দেশকে সে নষ্ট করে দিয়েছে, আমাদের মুক্তিযুদ্ধকে শেষ করে দিয়েছে। আমি বলতাম সারা বিশ্বকে এই কথাটা তাদেরকে জানাতাম যে 30 লক্ষ প্রাণের বিনিময়ে কিংবা 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে বা 1 কোটি বা তারও বেশি বা এত মানুষের আত্মত্যাগের বিনিময়ে এই প্রাপ্ত দেশটাকে তিলে তিলে বঙ্গবন্ধু কন্যা যে পর্যায়ে পৌঁছেছে, সেই দেশটাকে এই লোলুপ এই অংশগুলো যারা বাংলাদেশের ভালো দেখতে চায় না, তারা কিভাবে শেষ করেছে, নষ্ট করেছে, এই বিশ্ব আমি তা জানিয়ে দিতাম এবং বলতাম এই দুঃশাসন থেকে আমরা মুক্তি চাই এবং এই মুক্তির জন্য যা কিছু প্রয়োজন বাংলাদেশ করবে, বাংলাদেশের মানুষ করবে। আমি একটা কথাই বলতাম যে আমরা যেই অগ্রযাত্রায় যাচ্ছি, তোমরা আমাদেরকে পাশে থেকো, সমর্থন দিও, কিন্তু যা করার সেটা বাঙালি করবে, বীর বাঙালি করে দেখিয়েছে। সুতরাং আমি বাংলাদেশের মানুষের ক্ষমতাতে বিশ্বাসী। আমি মনে করি যে আমার দেশকে ঠিক করার জন্য আমি কোনো পশ্চিমা বিশ্ব কারো বিশ্বের সাহায্য চাই না, কিন্তু আমি এইটা চাই যে তারা যাতে আমাদের সাথে ষড়যন্ত্র বা আমাদের সাথে এমন কিছু না করে যেটা আমাদের অগ্রযাত্রাকে ব্যর্থ করে। ফলে আমি ট্রাম্পের কাছে শুধুমাত্র চাইতাম যে যাতে আমাদের অগ্রযাত্রা সঙ্গী হোক, যাতে শত্রুতে পরিণত না হয়, এটা চাই। অধ্যাপক ইউনূসের বিদেশ সফর আর বিতর্ক যেন সমর্থক শব্দে পরিণত হয়েছে। নতুন নতুন বিতর্কের জন্ম না দিলে নোবেল বিজয়ীর বিদেশ সফরের যেন ষোলকলা পূর্ণই হতে চায় না। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম সম্মেলনে যোগ দিতে গিয়ে তিনি এবার আগের সব বিতর্ককে ছাড়িয়ে গেছেন। প্রথমে ডিম বৃষ্টি বিতর্ক, তারপর রাষ্ট্রীয় খরচে শতাধিক মানুষের লটবহর বিতর্ক বেশ জমে উঠেছিল। সবশেষ বিতর্ক দেখা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সাথে অধ্যাপক ইউনূস ও তার ছোট মেয়ে ডিনা ইউনূসের ছবিকে ঘিরে। ইউনূস বিরোধীরা বলছেন ট্রাম্পের সাথে তোলা অধ্যাপক ইউনূসের এই ছবি আসল ছবি নয়। কেউ কেউ দাবি করছেন এটি এআই জেনারেটেড ছবি, মানে অন্য দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের সাথে ট্রাম্প ও তার স্ত্রীর ছবিকে ম্যানিপুলেট করে অধ্যাপক ইউনূসের টিম এমন ছবি বানিয়েছে। বিশেষ করে একই ফ্রেমে ও একই ভঙ্গিতে অনেক দেশের সরকার প্রধানের সাথে ছবি সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই বিতর্ক বেশ জমে উঠেছে। আবার ডক্টর ইউনূসের পক্ষের লোকজন টিপ্পনী কেটে বিরোধী শিবিরকে জবাব দিচ্ছে বিশ্বের অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান ট্রাম্পের সাথে এআই জেনারেটেড ছবি প্রকাশ করেছে। দর্শক, বিষয়টি নিয়ে আমরা অনুসন্ধান করেছি। প্রশ্ন হলো, ছবিটি কি সত্যি এআই জেনারেটেড নাকি নির্দিষ্ট কোনো সফটওয়্যার ব্যবহার করে ম্যানিপুলেটেড ছবি? ছবির মেটাডেটা অ্যানালাইসিস করে যে তথ্য পাওয়া গেছে সেটি বেশ চমকপ্রদ।
নিজের পছন্দের 6 রাজনৈতিক সহ 104 জনের টিম নিয়ে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছান অধ্যাপক ইউনূস। জন এফ কেনেডি বিমানবন্দরে কিংস পার্টি এনসিপির নেতা আক্তার হোসেনের উপর ডিম বৃষ্টি হামলা থেকে বিতর্ক শুরু হয়। এরপর 104 সদস্যের বিশাল লটবহর নিয়ে যাওয়া নিয়ে ওঠে প্রশ্ন। এই প্রশ্ন ওঠার যৌক্তিক কারণ হলো জাতিসংঘের অধিবেশনে কোনো দেশের পক্ষে সর্বোচ্চ 7 জন অংশ নিতে পারে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডেলিগেটদের উপস্থিতি প্রসঙ্গে সংস্থাটির ওয়েবসাইটে উল্লেখ আছে, প্রতিটি প্রতিনিধি দলের 6টি আসন রয়েছে, পূর্ণ প্রতিনিধিদের জন্য 3টি টেবিল এবং তাদের বিকল্পদের জন্য ঠিক তাদের পেছনে রয়েছে আরো 3টি টেবিল। আরেকজন থাকেন প্রধান প্রতিনিধি, তিনি সাধারণত রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হয়ে থাকেন। 26 সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস যখন ভাষণ দিচ্ছিলেন তখন দেখা গেছে অধ্যাপক ইউনূস ছাড়া বাকিরা হলেন 3 মিত্র দলের 6 রাজনীতিক। ফলে প্রথমবারের মতো দেশের ইতিহাসে দেশের সরকার প্রধান বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউই প্রতিনিধি টেবিলে জায়গা পাননি। তবে এসব বিতর্ককে ছাড়িয়ে 27 সেপ্টেম্বর নতুন বিতর্ক দেখা দিয়েছে। সেটি হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে অধ্যাপক ইউনূসের ছবি বিতর্ক। জাতিসংঘের এবারের সম্মেলনে 193টি দেশের সরকার প্রধান ও প্রতিনিধি অংশ নিয়েছেন। তাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নৈশভোজের আয়োজন করেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাগ কুমারা দেশনায়কের একটি টুইট থেকে আমরা জানতে পেরেছি গত 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কের মেডিসন অ্যাভিনিউর লোট্টে নিউ ইয়র্ক প্যালেস হোটেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এই নৈশভোজের আয়োজন করেন। ইংরেজি সংবাদ মাধ্যম দ্য চুসান ডেইলির দেওয়া তথ্য থেকে জানা গেছে ট্রাম্পের এই নৈশভোজে 145 জন বিদেশি নেতা অংশ নেন। তার মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিস, জাপানের প্রধানমন্ত্রী ইশিবা সেইগেরু, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা উপস্থিত ছিলেন। ট্রাম্প নৈশভোজে পৌঁছান সন্ধ্যা 7:21 আর চলে যান 8:49। 24 সেপ্টেম্বর অধ্যাপক ইউনূসের দপ্তরে ফেসবুক পেজে জানানো হয় ডক্টর ইউনূস ট্রাম্পের আমন্ত্রণে সেই নৈশভোজে অংশ নিয়েছিলেন। সাক্ষাতের সুবিধাজনক সময় ট্রাম্পকে বাংলাদেশ সফরের জন্য অনুরোধ করেছেন অধ্যাপক ইউনূস, এমনটাই বিবৃতিতে দাবি করা হয়। তবে সেই পোস্টে যে 3টি ছবি প্রকাশ করা হয় সেখানে ট্রাম্পের সাথে কোনো ছবি ছিল না। তখন ইউনূসের বিরোধী শিবির দাবি তুলে ট্রাম্পের দেখাই পাননি ডক্টর ইউনূস। এরই মধ্যে নৈশভোজের খাবার দাবার সবই হজম হয়ে যাওয়ার কথা, কারণ তারপর 4টি দিন চলে গেছে। 4 দিন পর 27 সেপ্টেম্বর ভোরে অধ্যাপক ইউনূসের দপ্তরের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয়। সে ছবিতে ট্রাম্প ও তার স্ত্রীর সাথে ডক্টর ইউনূস ও তার ছোট মেয়ে, যিনি বাবার 13টি বিদেশ সফরের কোনোটি মিস করেননি, সেই দিনা ইউনূসকে দেখা যাচ্ছে। এরপর ইউনূস বিরোধী শিবির নেট দুনিয়ায় বেশ সুর তোলে। তারা দাবি করে এটা এআই জেনারেটেড ছবি। ডক্টর ইউনূসের আগে একই ধরনের একটি ছবি পোস্ট করেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। সেই ছবিতে মুলিনো এবং তার স্ত্রীকে ট্রাম্প ও মিসেস ট্রাম্পের সাথে দেখা যাচ্ছে। তবে দুটো ছবিতে ট্রাম্প এবং মিসেস ট্রাম্পের গেস্টার পোস্টার একই রকম। বিশেষ করে ট্রাম্প থাম্ব আপ দেখাচ্ছেন। মুলিনোর এই ছবি নিয়ে পানামার সংবাদ মাধ্যমগুলো খবরও প্রকাশ করেছে। ডক্টর ইউনূসের বিরোধীরা দাবি করেন মুলিনোর ছবিকে ম্যানিপুলেট করে অধ্যাপক ইউনূসের টিম ছবি প্রকাশ করেছে। এর কয়েক ঘন্টার মধ্যে একই ফ্রেমে ট্রাম্প এবং মিসেস ট্রাম্পের একই ভঙ্গিমার আরো বেশ কিছু ছবি প্রকাশিত হয়, যেখানে বিশ্বের অনেক দেশের সরকার প্রধান ছিলেন। তখন অধ্যাপক ইউনূসের বিরোধী শিবির তো বটেই, এমনকি সাংবাদিক সহ সাধারণ অনেকের মধ্যে একটা প্রশ্ন জাগে, একেবারে একই ভঙ্গিতে একই ফ্রেমে এতগুলো ছবি কিভাবে প্রকাশ পেল? অনেকে এমনও সন্দেহ প্রকাশ করেছেন যে ছবিতে যে ট্রাম্প আর মিসেস ট্রাম্পকে দেখা যাচ্ছে তারাই আসলে নকল, মানে ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের কোনো মূর্তির সাথে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা ছবি তুলেছেন। অনেকে আবার দাবি করেন হয়তো 2-1 জন ছবি তুলেছেন, তাদের সেই ছবিগুলো ম্যানিপুলেট করে নিজেদের জন্য ছবি বানিয়ে প্রকাশ করেছেন। এর মধ্যে প্রফেসর ইউনূসের টিমকে টিপ্পনি কাটার জন্য কেউ কেউ এআই দিয়ে ট্রাম্পের সাথে ছবি নিজেদের সামাজিক মাধ্যমের ওয়ালে প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে আমরা কয়েক স্তরে অনুসন্ধান চালিয়েছি। আমাদের অনুসন্ধানের প্রথম বিষয় হলো ট্রাম্পের সাথে ছবি কোন দেশের সরকার প্রধান প্রথম প্রকাশ করেছেন। আমাদের অনুসন্ধান বলছে
পানামার প্রেসিডেন্ট হোসে মুরানির ছবিটি প্রথম ছবি নয়। একই পোজের ছবি প্রকাশ করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। দেশের ফার্স্ট লেডি মেহরিবান আলিয়েভও ওই ছবিতে ছিলেন। 24শে সেপ্টেম্বর আজারবাইজানের প্রেসিডেন্ট নিজের ওয়েবসাইটে ছবিটি প্রকাশ করার পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রীর সাথে কি কথা হয়েছে সেটিও তুলে ধরেন। দর্শক খেয়াল করে দেখুন, অধ্যাপক ইউনূসের ছবিটি এবং আজারবাইজানের প্রেসিডেন্টের ছবি, দুটো ছবিতেই ট্রাম্প এবং মেলানিয়ার পোজ ছিল একই রকম। ইউনূস শিবিরের লোকজন দাবি করে 27শে সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পের দপ্তর থেকে ছবিগুলো রিলিজ করা হয়েছিল, তাই 4 দিন পর ছবিগুলো এসেছে। কিন্তু আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম 24শে সেপ্টেম্বর মানে নৈশভোজের পরদিনই ছবিটি প্রকাশ করেছিলেন। আমাদের অনুসন্ধানের দ্বিতীয় পয়েন্ট, অধ্যাপক ইউনূসের ছবিটি কি এআই জেনারেটেড? আমরা একাধিক এআই ডিটেক্টিং টুলস দিয়ে ভেরিফাই করেছি। ফলাফল হিসেবে দেখা যাচ্ছে অধ্যাপক ইউনূস ও তার মেয়ের সাথে ট্রাম্প দম্পতির যে ছবি সেটি এআই জেনারেটেড নয়। তবে ছবি শুধু এআই জেনারেটেড হলে যে ভুয়া বা ফেক হয় তা কিন্তু নয়। ছবি ম্যানিপুলেটেড হতে পারে, মানে একাধিক ছবি থেকে কিছু কিছু অংশ নিয়ে নতুন ছবি আপনি বানাতে পারেন। যেমন অনেকেই ফটোশপ ব্যবহার করে এমন ছবি বানিয়ে থাকেন। আমাদের অনুসন্ধানের তৃতীয় পয়েন্ট হলো অধ্যাপক ইউনূসের ছবিটি কি ম্যানিপুলেটেড, মানে কৃত্রিমভাবে সংযোজিত ছবি। প্রথমে ছোট্ট করে জেনে নেই সায়েন্টিফিক্যালি কিভাবে একটি ছবি ম্যানিপুলেটেড বা বিকৃত কিনা তা শনাক্ত করা হয়। কোনো ছবি ম্যানিপুলেটেড কিনা তা বের করার জন্য প্রধানত কয়েকটি ধাপে বিশ্লেষণ করা হয়। এই প্রক্রিয়াটি ফরেনসিক ডিজিটাল ইমেজ অ্যানালাইসিস নামে পরিচিত। প্রথম এবং দ্রুততম পদক্ষেপ হলো ছবির এক্সচেঞ্জেবল ইমেজ ফাইল ফরম্যাট বা এক্সজিপ মেটাডাটা পরীক্ষা করা। মেটাডাটা হলো ছবির ভেতরে লুকিয়ে থাকা তথ্য যা ছবি সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে, যেমন ছবি তোলার তারিখ ও সময়, ক্যামেরার মডেল ও প্রস্তুতকারক ব্যবহৃত লেন্স, অ্যাপারচার, শাটার স্পিড এবং আইএসওর মতো ডেটা থাকে। যদি এই মেটাডাটা অনুপস্থিত থাকে, অসম্পূর্ণ থাকে বা বিভিন্ন এডিটিং সফটওয়্যার যেমন অ্যাডোব ফটোশপ, জিআইএমপি এর নাম দেখায়, তবে এটি ম্যানিপুলেশনের একটি বড় ইঙ্গিত দেয়। দর্শক, ডিজিটাল ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা একটি সাধারণ জেপিজি ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ মেটাডাটাগুলো অধ্যাপক ইউনূসের ছবিটিতে আমরা খুঁজে পাইনি। কমপক্ষে 5টি সফটওয়্যার দিয়ে আমরা মেটাডাটা খুঁজেছি। এর অর্থ হলো ছবিটির মূল এক্সজিপ ডেটা ইচ্ছাকৃতভাবে সরিয়ে ফেলা হয়েছে বা ছবিটি এমন একটি প্রক্রিয়া সেভ করা হয়েছে যা এই ডেটাগুলো মুছে দেয়। ছবির ইতিহাস বা উৎস গোপন করার জন্যই সাধারণত এমন করা হয়, যা ম্যানিপুলেশনের একটি শক্তিশালী ইঙ্গিত দেয়। একটি ছবি ম্যানিপুলেটেড কিনা তা জানার জন্য দ্বিতীয় ধাপে আপনাকে জানতে হবে এরর লেভেল অ্যানালাইসিস বা ইএলএ। ইএলএ একটি শক্তিশালী কৌশল যা ছবির বিভিন্ন অংশের কম্প্রেশনের হার পরীক্ষা করে। জেপিজি ফরম্যাটে ছবি সেভ করার সময় তথ্য হারানোর ফলে প্রত্যেক পিক্সেলের একটি নির্দিষ্ট এরর লেভেল তৈরি হয়। অধ্যাপক ইউনূসের ছবিটিতে ইএলএ এরর থাকায় প্রোফাইল ইনকনসিস্টেন্সি পাওয়া গেছে। এর অর্থ হলো ছবিতে যে প্রোফাইল ডেটাগুলো রয়েছে সেগুলোর বেশিরভাগই ম্যানুয়াল বা জেনারেটেড। তৃতীয় ধাপে আমরা চেক করেছি আইসিসি প্রোফাইল ও জেপিজি অসঙ্গতি। অধ্যাপক ইউনূসের ছবিটি জেপিজি ফরম্যাটে আছে, কিন্তু এটি একটি আইসিসি প্রোফাইল অন্তর্ভুক্ত করেছে যা ছোট্ট সিএমএস দ্বারা তৈরি। এই প্রোফাইলটি সাধারণত কালার কারেকশন বা প্রিন্টিং এর জন্য ব্যবহার করা হয়। তার মানে অধ্যাপক ইউনূসের ছবিটিতে কালার কারেকশন করা হয়েছে। ছবিটি যে এডিট করা হয়েছে তার বড় একটি প্রমাণ হলো জুম করলে অধ্যাপক ইউনূসের সাথে ছবিটিতে ট্রাম্পের ব্লেজারের ডান হাতটি মনে হবে ছেঁড়া। আমরা আরো 5টি একই রকম ছবি পরীক্ষা করে দেখেছি যেগুলো ব্লেজারের ডান হাত ঠিক আছে। যদি সত্যি ছেঁড়া না হয় তাহলে এটি পরিষ্কার ছবিটিতে কালার কারেকশন সহ অনেক কাজ করা হয়েছে। দর্শক, আমরা একাধিক সফটওয়্যারের সাহায্যে ছবিটার যে মেটাডেটা তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে যদি অধ্যাপক ইউনূস ও তার ছোট মেয়ের ছবি তুলেও থাকেন, তা সত্ত্বেও যে ছবিটি সরবরাহ করা হয়েছে সেটি ম্যানিপুলেটেড। ছবিটি আসল উৎস থেকে আসার পর এমনভাবে প্রসেস করা হয়েছে যেখানে গুরুত্বপূর্ণ শনাক্তকরণ ডেটা মুছে ফেলা হয়েছে এবং কিছু নকল প্রোফাইল ডেটা যুক্ত করা হয়েছে। তবে ছবিতে কোনো ক্লোন ডিটেকশন পাওয়া যায়নি। পুরো ছবিতে এই একটি যুক্তি ইউনূসের পক্ষে যায়, কিন্তু ছবিটি যে
অরিজিনাল নয় এডিটেড তা মেটাডেটা অ্যানালাইসিসে উঠে এসেছে। কারণ যে ছবিতে মেটাডেটা মুছে দেওয়া হয় সেটির অরিজিনালিটি নিয়ে প্রশ্ন আপনি তুলতেই পারেন। অত্যন্ত সক্রিয় উপদেষ্টা রিজওয়ানা হাসানের জন্য আমার মনে হয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আওয়ামী লীগ সরকারের আমলের প্রভাবশালী প্রতিমন্ত্রী জ্বালানি বিদ্যুৎ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সম্পদ কেন এখন রিজওয়ানা হাসানের পরিবারের মালিকানাধীন সেই বিষয়টি স্পষ্ট করা। দেখুন, জুন মাসে আপনাদেরকে নবনীতা চৌধুরীর বয়ানে আমি বলেছিলাম যে উপদেষ্টা রিজওয়ানা হাসানের স্বামী, যিনি 2014 সালে অপহৃত হওয়ার পর আমরা যেমন সারা দেশ রিজওয়ানা হাসানকে চিনলাম, তেমনি চিনলাম তার স্বামী এবি সিদ্দিককেও। তখনই আমরা জেনেছিলাম এবি সিদ্দিক, আবু বকর সিদ্দিক নারায়ণগঞ্জের হামিদ ফ্যাশনসের নির্বাহী পরিচালক। এখন পিছন ঘুরে তাকালে স্পষ্ট হয় যে সেই হামিদ ফ্যাশনস হচ্ছে নসরুল হামিদ বিপুর হামিদ ফ্যাশনস, এবং সেই গার্মেন্টস কারখানার একজন নির্বাহী পরিচালক হিসেবে 2014 সালে যখন তিনি অপহৃত হয়েছিলেন এবং প্রায় 35 ঘন্টা ধরে বাংলাদেশের সকল টেলিভিশন সে সময় লাইভ টেলিকাস্ট করেছিল এই অপহরণ কাণ্ড। সারাক্ষণ রিজওয়ানা হাসান কোথায় যাচ্ছেন, কোথায় কান্না করছেন, কোথায় কাঁদছেন, কার কাছে ফোন করছেন, কার কাছে কি আর্জি জানাচ্ছেন, এবং কিরকম মানে স্বামীর উদ্বেগে এক পাগল প্রায় স্ত্রী কিভাবে দিকে দিকে আসলে তার স্বামীকে ফেরত দেওয়ার কথা জানাচ্ছেন, আকুতি জানাচ্ছেন, সেই বিষয়টা তখন 35 ঘন্টা ধরে লাইভ টেলিকাস্ট হওয়ার পর নিরাপদে সুস্থ অবস্থায় ফিরে এসেছিলেন রিজওয়ানা হাসানের স্বামী এবি সিদ্দিক। সেই এবি সিদ্দিক এখন যখন তার স্ত্রী উপদেষ্টা হয়েছেন তখন তিনি কুমিল্লার হোমনায় নির্বাচন করবার জন্য জনসংযোগ শুরু করেছেন। আমি জুন মাসে আপনাদের কাছে এই প্রশ্ন তুলে ধরেছিলাম যে যিনি একটা গার্মেন্টস কারখানার নির্বাহী পরিচালক হিসেবে চাকরি করছিলেন 2014 সালেও, এবং যার স্ত্রী সে সময় সংবাদ মাধ্যমের সামনে স্পষ্টতই বলেছিলেন যে তাদের কোনো এমন টাকা পয়সাও নেই, আর তার স্বামী একজন খুবই সাধারণ মানুষ, কাজেই তার স্বামীকে তার কার্যক্রমের জন্য নিশ্চয়ই অপহরণ করা হয়নি। অপহরণ করা হয়ে থাকতে পারে পরিবেশ বিষয়ক অ্যাক্টিভিজমের সঙ্গে জড়িত পরিবেশ বিষয়ক আইনজীবী রিজওয়ানা হাসানের নিজের কাজের জন্য। তো সে সময় আমার প্রশ্ন ছিল যে যেই ব্যক্তি 2014 সালে তেমন টাকা পয়সা ছিল না, এখন তার সেই ব্যক্তি উপদেষ্টার স্বামী হয়ে ওঠা মাত্র কি করে এত বড় টাকা পয়সার মালিক হলেন যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তিনি নির্বাচন করার কথা ভাবছেন কুমিল্লার হোমনায়। এবং শুধু তাই নয়, তিনি বিভিন্ন জায়গায় জনসংযোগ করছেন, সভা সমিতি করছেন, দান খয়রাত করছেন, এবং এলাকায় যে পোস্টার ফেলা হয়েছে সেই পোস্টারে বলা হচ্ছে যে বিশিষ্ট ব্যবসায়ী এবি সিদ্দিককে কুমিল্লার হোমনাবাসী প্রার্থী হিসেবে দেখতে চায়। তো আমার প্রশ্ন ছিল, উপদেষ্টার স্বামীও হয়ে উঠলেন এবং একই সঙ্গে কি করে একজন চাকরিজীবী বিশিষ্ট ব্যবসায়ীও হয়ে উঠলেন? তখনও আমি আপনাদেরকে এই সন্দেহ এবং এই জল্পনা যে বাজারে আছে তা স্পষ্ট করে বলেছিলাম যে এবি সিদ্দিক যেহেতু নসরুল হামিদ বিপুর সঙ্গে রেসিডেন্সিয়াল মডেল স্কুলে একসঙ্গে পড়ালেখা করেছেন এবং সে সূত্রেই হামিদ ফ্যাশনসে চাকরি করতেন, অনেকেই আগস্টের পর থেকে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বলছিলেন যে এবি সিদ্দিক বা উপদেষ্টা রিজওয়ানা হাসানের স্বামী তিনি আসলে নসরুল হামিদ বিপুর নানা সম্পদ, সারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় থাকা, দেশের বিভিন্ন জায়গায় থাকা সম্পদগুলো বেচা কেনার একটা মধ্যস্থতা করছেন, এক রকমের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন, এবং এই বেচা বিক্রির টাকা নসরুল হামিদ বিপুর কাছে বিদেশে পাচার হয়ে যাচ্ছে বলে তখনও কিন্তু সংবাদ মাধ্যমগুলো লিখছিল। কিন্তু কোনো প্রমাণ ছিল না হাতে যেই প্রমাণ থেকে সরাসরি এমন কথা বলা যায় যে নসরুল হামিদ বিপুর সম্পদ এখন রিজওয়ানা হাসানের স্বামীর মালিকানায় বা রিজওয়ানা হাসানের পরিবারের মালিকানায় আছে। দেখুন, এপ্রিল মাসে কিন্তু বাংলাদেশে ইত্তেফাকে, বণিক বার্তায়, বাংলা নিউজ 24-এ এই খবর ওঠে যে সম্পত্তি বেচতে বিভিন্ন দিকে ক্রেতা খুঁজছেন নসরুল হামিদ বিপু, তার তরফে বিভিন্ন জনে মধ্যস্থতা করছেন, এবং বণিক বার্তার ওই খবরটিতে তখন স্পষ্টতই লেখা হয় যে নসরুল হামিদের পৈতৃক ব্যবসা ছিল জমি বেচাকেনা তথা রিয়েল এস্টেটের, কিন্তু তাদের পারিবারিক প্রতিষ্ঠান হচ্ছে হামিদ গ্রুপ, আর এই গ্রুপের অধীনেই আছে হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেড, হামিদ কনস্ট্রাকশন লিমিটেড, ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেড, এমন সহ হামিদ ফ্যাশন লিমিটেড, মানে যেখানে 2014-তে চাকরি করতেন এবি সিদ্দিক, এবং হামিদ সোয়েটার লিমিটেড সহ আরো অনেকগুলো প্রতিষ্ঠান। এখন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দলিলপত্র সহ এই খবর প্রকাশ করেছেন যে হামিদ সোয়েটার লিমিটেড, এই কারখানাটি, এই কোম্পানিটি এখন বিপু এবং তার পরিবারের মালিকানাধীন থেকে চলে এসেছে উপদেষ্টা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকী এবং উপদেষ্টা রিজওয়ানা হাসানের পুত্র আহমেদ জারির সিদ্দিকীর নামে।
রীতিমতো তাদের নামে যে এই হামিদ সোয়েটার লিমিটেড কোম্পানিটি নিবন্ধিত সেই কাগজ পেয়েছেন জুলকারনাইন স্যার, এবং তিনি বলছেন যে নথিপত্র অনুযায়ী, এখন ডেইলি সানও সেই খবরটি দিচ্ছে, তারা বলছে নথিপত্র অনুযায়ী বিপু 2012 সাল পর্যন্ত কোম্পানিটির শেয়ার হোল্ডার ছিলেন, আর তার ভাই এন্তেখাবুল হামিদ ও ছেলে জারিফ হামিদ 2021 পর্যন্ত মালিকানায় ছিলেন। পরে সব শেয়ার সিদ্দিক পরিবারকে হস্তান্তর করা হয়। হামিদ গ্রুপের আভ্যন্তরীণ সূত্রগুলো বলছে এই মালিকানা হস্তান্তর ছিল মূলত কাগজে কলমে। তাদের দাবি কোম্পানির কার্যক্রমে এখনো বিপুর পরিবারেরই নিয়ন্ত্রণ রয়েছে। মানে আমি যেটা বুঝতে পারছি না, 2014 সালে একটি এনজিওর প্রধান নির্বাহী বেলার প্রধান নির্বাহী রিজওয়ানা হাসান নিজে সংবাদ মাধ্যমের সামনে বললেন যে এমনকি অপহরণকারীরা অপহরণ করে নিয়ে যাবে এমন কোনো সম্পদ বা টাকা পয়সাও তাদের নেই। 2021 সালে দেখা যাচ্ছে যে বিরাট ধনবান নসরুল হামিদের পরিবারের কাছ থেকে 2021 সালে রিজওয়ানা হাসানের পরিবার, মানে তার স্বামী এবং পুত্র, একটি সোয়েটার কোম্পানি কিনে নিচ্ছে। ঠিক কিসের বিনিময়ে এই সোয়েটার কোম্পানির হস্তান্তরের ঘটনা ঘটলো? নসরুল হামিদ বিপুই বা এত সম্পদ থেকে একটা সোয়েটার কোম্পানি কেন রিজওয়ানা হাসানের পরিবারকে দিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করলেন? সেটা কি এই কারণে যে কোনো রকম ক্ষমতার পালা বদলে যে রিজওয়ানা হাসান, যিনি যার বাবা মুসলিম লীগের এমপি ছিলেন 70-এর আগে পর্যন্ত, এবং তারপর বঙ্গবন্ধুর মৃত্যুর পর জিয়ার শাসনামলে তিনি কিন্তু 79 সালেও সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনি মন্ত্রী হন জিয়ার আমলেও, মানে এরকম একটি পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কথা মাথায় রেখে কি নসরুল হামিদ বিপু তার সয় সম্পত্তিকে নিরাপদ করতে রিজওয়ানা হাসানের পরিবারকে বেছে নিলেন যে তারা যে কোনো ক্ষমতার পালা বদলে কিছু ঘটে গেলেই তার সয় সম্পত্তি দেখবেন আর তার বিনিময়ে এই সোয়েটার কোম্পানি, কারণ এতগুলো কোম্পানি রাখতে পারলেন বিপু এবং তার পরিবার, কিন্তু সোয়েটার কোম্পানিটি তিনি দিয়ে দিলেন রিজওয়ানা হাসানের স্বামী আর পুত্রের নামে। দেখুন, এই যেই তথ্যগুলো বেরিয়ে এসেছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে বিজেএমই ও অন্যান্য ব্যবসায়িক ডিরেক্টরিতে, হামিদ গ্রুপের সূত্রই কিন্তু এই খবরটা দিচ্ছে যে বিজেএমই ও অন্যান্য ব্যবসায়িক ডিরেক্টরিতে এখনো এন্তেখাবুল হামিদকে এই হামিদ সোয়েটার্স এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অভিহিত করা হয়। এন্তেখাবুল হামিদ হচ্ছে নসরুল হামিদের ভাই। এমনকি 5ই আগস্ট 2024-এর আগ পর্যন্ত হামিদ গ্রুপের নিজস্ব ওয়েবসাইটেও এই সোয়েটার কোম্পানিটিকে গ্রুপের অংশ হিসেবে দেখানো হয়েছে। আমি আপনাদের মাত্র দেখালাম যে মনিক বার্তা এমনকি এপ্রিল মাসেও হামিদ সোয়েটার হামিদ গ্রুপের অধীনের একটি প্রতিষ্ঠান বলেই কিন্তু তাদের খবরে লিখছে। তো এই তথ্য এমন একটা সময়ে এসেছে বলে ডেইলি সান তার সংবাদটিতে শেষ করছে, যেখানে বলা হচ্ছে যে নতুন কিছু সরকারের প্রতিবেদনে এখন দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলের প্রতিমন্ত্রী বিপু অন্তত 16টি দেশে সম্পদ গড়ে তুলেছেন। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে তার সঙ্গে সংশ্লিষ্ট 98টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 3181 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। বাংলা নিউজ 24-এর এক অনুসন্ধানেও দাবি করা হয়েছে 2024 সালের আগস্ট থেকে 2025 সালের মার্চ পর্যন্ত, মানে সরকার পতনের পর সাবেক এই মন্ত্রী প্রায় 1000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন, যেগুলো ছিল অপ্রকাশিত সম্পদের অংশ। এবং ইন্টারেস্টিং হচ্ছে বাংলা নিউজ 24, বণিক বার্তা সহ ইত্তেফাক সহ বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু ক্রমাগত এই খবর লিখে গেছে 2024-এর 5ই আগস্টের পর থেকে যে কোন শক্তি বা কোন প্রোটেকশনে, কোন সুরক্ষায় নসরুল হামিদ বিপু বিগত সরকারের, মানে এমন পতিত সরকারের এমন একটি কেন্দ্রীয় মুখ হওয়া সত্ত্বেও তার যে সয় সম্পত্তি সেসব বিক্রিতে কোনো অসুবিধা হচ্ছে না এবং এসব বিক্রির পর সেই টাকা হুন্ডির মাধ্যমে বিদেশেও চলে যাচ্ছে। অথচ সংবাদ মাধ্যমের সেসব খবরেও কিন্তু উপদেষ্টা পরিষদের মধ্যে খুব কোনো চাঞ্চল্য দেখা যায় নাই। দেখেন, তারা যখন সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ খুঁজে বেড়াচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশে, ওই যে যার অনেক অনেক ফ্ল্যাট আছে, তো সেই ব্যক্তির সম্পদ লন্ডনে খুঁজছেন, দুবাইয়ে খুঁজছেন, নানা দেশে খুঁজে বেড়াচ্ছেন, তখন নাকের ডগায় একেবারে বনানীতে বসুন্ধরায় জমি বিক্রি করছেন, গুলশানে জমি বিক্রির চেষ্টা করছেন নসরুল হামিদ বিপু। অথচ এসব নিয়ে কোনো মানে নড়চড় হতে বা কোনো বিশেষ উদ্যোগী হতে দেখা যায়নি এই অন্তর্বর্তীকালীন সরকারকে। এর কারণ কি এই যে এই সরকারের অত্যন্ত সক্রিয় উপদেষ্টা, ক্ষমতাবান প্রভাবশালী উপদেষ্টা রিজওয়ানা হাসানের স্বামী আর পুত্র মিলে নসরুল হামিদ বিপুর সয় সম্পত্তি রক্ষা করছেন আর তার বেচা বিক্রি করছেন। দেখুন, জুন মাসে এই খবরটি বাংলা নিউজ 24 লেখে যে রাজধানীর গুলশান ক্লাবের পাশে একটা বড় প্লট পড়ে আছে 200 কোটি টাকা দামের নসরুল হামিদ বিপুর। তিনি 3 মাস ধরে জায়গাটা বিক্রির চেষ্টা করছেন। তার মানে তার বিক্রি বাটার চেষ্টা কিন্তু আগস্টের পর থেকে শেষ হয়নি। এছাড়া রাজধানীর মাদানী এভিনিউর 100 ফুট রাস্তার পাশেও নসরুল হামিদের 5 বিঘা জমি রয়েছে, এইগুলো যার দাম প্রায় 200 কোটি টাকা। এসব বেচা বিক্রির চেষ্টায় ক্রেতা পাচ্ছেন না বটে নসরুল হামিদ বিপু, কিন্তু তিনি গুলশান, বনানী, নিকেতন এলাকার একাধিক ছোট ফ্ল্যাট ও বাড়ি, এরই মধ্যে ছোট প্লট ও বাড়ি এরই মধ্যে বিক্রি করে দিয়েছেন এবং সেই বিক্রির টাকার অংশ হুন্ডির মাধ্যমে বিদেশে নিয়ে গেছেন। এই বাংলা নিউজ 24-এর জুন মাসের খবরটাতেও কিন্তু হামিদ সোয়েটার লিমিটেডকেও নসরুল হামিদ বিপুর মালিকানাধীন বলেই উল্লেখ করা হয়। এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা রিজওয়ানা হাসানের সম্ভবত খুব গুরুত্বপূর্ণ এটা জানান দেওয়া যে সত্যি কিভাবে
কিসের বিনিময়ে, কোন প্রক্রিয়ায়, কেন 2021 সালে তাদের মধ্যে এই সম্পদ হস্তান্তরের ঘটনা ঘটলো? 2014 সালে তারা সাধারণ চাকরিজীবী ছিলেন, 2021 সালে তারা গার্মেন্টস কারখানায় বিনিয়োগের মতো অর্থবিত্তশালী কি করে হয়ে উঠলেন? আর সেই হামিদ সোয়েটার লিমিটেড যদি তাদের নামেই থাকবে, তাহলে কেন বিজিএমইএ সহ সকল ওয়েবসাইটে, এমনকি হামিদ গ্রুপের ওয়েবসাইটে হামিদ সোয়েটার লিমিটেডের মালিক হিসেবে এখনো নসরুল হামিদ বিপু এবং তার পুত্রের নামই বলা হচ্ছে, আর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দেখানো হচ্ছে নসরুল হামিদ বিপুর ভাই এন্তেখাবুল হামিদকে? রিজওয়ানা হাসানের জন্য এই উত্তর দেওয়া জরুরি যে নসরুল হামিদ বিপুর এই সম্পদ কি করে নথিবদ্ধ হলো, দলিলভুক্ত হলো তার স্বামী এবং তার পুত্রের নামে। 2014 সালে এই এবি সিদ্দিক হামিদ ফ্যাশনস লিমিটেডের প্রধান নির্বাহী থাকা অবস্থাতেই কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়ক থেকে অপহৃত হয়েছিলেন বলে তার স্ত্রী তখন অভিযোগ করেছিলেন, এবং তারা তখন বলেছিলেন যেই বর্ণনা দিয়েছিলেন অপহরণের, সেই বর্ণনাকে তখন 2012 সালে ইলিয়াস আলী যেভাবে অপহৃত হয়েছেন তার সঙ্গে মেলানো হয়েছিল। তখন বলা হয়েছিল যে ইলিয়াস আলীকে যেমন হঠাৎ করে একটি জিপ পেছন থেকে ধাক্কা দিয়ে গাড়িটিকে থামিয়ে তার চালক গাড়ি থেকে বের হয়ে আসার পর অপহরণ করে নিয়ে যাওয়া হয়, ঠিক তেমনি একই ঘটনা ঘটেছিল ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কে এবি সিদ্দিকের সঙ্গে একটা মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দেয়, তার গাড়ি থামিয়ে গাড়ি চালক গাড়ি থেকে বেরিয়ে এলে এবি সিদ্দিককে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। রিজওয়ানা হাসান তখন একদিকে যেমন বলেছিলেন যে নারায়ণগঞ্জে যেসব টর্চার সেল আছে সেসব জায়গায় খুঁজলে তার স্বামীকে পাওয়া যাবে, ঠিক তেমনি তার স্বামীকে 35 ঘন্টা পর অক্ষত অবস্থায় পাওয়ার পর তিনি সরাসরি ধন্যবাদ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে তার তৎপরতাতেই নাকি তিনি তার স্বামীকে ফেরত পেয়েছেন। কিন্তু এরপর রিজওয়ানা হাসান বা তার স্বামী কখনো যেমন এই গুমকাণ্ড অপহরণ কাণ্ড নিয়ে কথা বলেননি। এখনো অনেকেই প্রশ্ন তুলছেন, যে প্রশ্ন আমিও জুন মাসেও তুলেছি, যে এখনো এমনকি গুম কমিশনের সামনে, যে গুম কমিশন রিজওয়ানা হাসানরা নিজেরাই গঠন করেছেন তাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ হিসেবে, সেই গুম কমিশনের সামনে গিয়েও এই উপদেষ্টার স্বামী তার অভিজ্ঞতার কথা, যার ভেতর দিয়ে তিনি গিয়েছিলেন, সেই দুর্দশার কথা তিনি তুলে ধরেননি। কারা ছিল তার অপহরণের পেছনে, সেই অপহরণ কাণ্ডের রহস্য ভেদ করতে উদ্যোগী হননি রিজওয়ানা হাসান এবং এবি সিদ্দিক। রিজওয়ানা হাসান এবং এবি সিদ্দিক ব্যস্ত আছেন নসরুল হামিদ বিপুর সম্পদ পাহারা দেওয়ায়, সেসব সম্পদ বেচা বিক্রিতে এবং সেই অর্থ মালিকের কাছে পাঠানোর বিষয়ে। রিজওয়ানা হাসানের স্বামী ব্যস্ত আছেন কুমিল্লার হোমনায় জনসংযোগের কাজে, রাজনৈতিক প্রচারণার কাজে, কারণ তিনি প্রস্তুত হচ্ছেন আগামী নির্বাচনে অংশ নিতে এবং এমপি পদে নির্বাচিত হয়ে আসতে। কাজেই উপদেষ্টা রিজওয়ানা হাসানের কাছে এমন অনেক প্রশ্নের উত্তরই সম্ভবত সাধারণ মানুষ খুঁজছেন। তবে এত এত শত কোটি হাজার কোটি টাকা লুটপাটের গল্প রিজওয়ানা হাসানদের সরকারের এই আমলে সকলেই যখন বিনা জবাবদিহিতায় এই টাকা বানানোর মেশিনের অংশ হিসেবে